রানীমা, আপনার একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনার কি মায়ের মূর্তিখানা পছন্দ হয়নি? হঠাৎ এমন কথা তোমার মনে হচ্ছে কেন বাবা? আমি কি তোমাকে এই বিষয়ে কিছু কয়েছি? মনে হলো যেন আপনি ভালো করে মূর্তি না দেখেই গর্ভগৃহের মাপ জানতে বেশি উৎসাহী হয়ে পড়লেন। আমি কি তাহলে আমার যোগ্যতার প্রমাণ আপনাকে দিতে পারলাম না? নবীন, এত কি ভাবছো তুমি? এত বাসকরের মধ্যে কত সাধ্য সাধনা করে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি বলো দেখিনি আমি, মায়ের মূর্তি গড়বার জন্য। তোমার উপর ভরসা না থাকলে এমন কি কাজ আমি করতাম? তুমি বলো। তাহলে রানীমা, এখন এই গর্ভগৃহ হলো কিনা, তার মাপ কত হলো, এই নিয়ে আপনি কেন এত চিন্তা করছেন রানীমা? আপনার মন্দিরের কত উচ্চতা সেটা না ভেবে মায়ের মুখ দেখে বিভোর হয়ে যাওয়াটাই তো আপনার পক্ষে স্বাভাবিক ছিল, তাই না রানীমা? মা, মা, ওই ও নমস্কার। নমস্কার বাবু। মা, ওই জন সাহেব মানে ওনার নিজেরই আসার কথা ছিল, কিন্তু উনি ওই মাপযোগের কাগজপত্র সমস্ত মল্লিক মশাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছেন। উনি আসলে দক্ষিণেশ্বর মন্দির তৈরির জন্য যে যাবতীয় মাল মশলা সেসব নিজে দাঁড়িয়ে থেকে কিনতে গিয়েছেন। আর মধুর তো মন্দিরের কাজেই রয়েছে, ও বলেছে গর্ভগৃহের কাজ আজকের মধ্যেই শেষ করবে। বলি মল্লিক মশাই, আপনি ছবিখানা একবার খুলে দেখান দেখি। নবীন, তুমিও দেখে নাও। এই হলো গিয়ে গর্ভগৃহের মাপ, ঠিক আছে? এই দেখো। বাবা রামচন্দ্র, মা, তুমি একবার কও দেখি, নবীন যে মূর্তিখানা বানিয়েছে তা এই গর্ভগৃহের তুলনায় বেশি ছোট হবে বলে মনে হচ্ছে না? তোমরা কি কও? তোমাদের কি মত? আগে ওই মা, সত্যি কথা বলতে কি আমার শুরুতে মনে হয়েছিল, কিন্তু জন সাহেব যে মাপযোগ পাঠিয়েছেন এখন তো দেখে আমার মনে হচ্ছে আপনার মনে হওয়াটা ঠিক। ওই মন্দিরের গর্ভগৃহের তুলনায় মূর্তিটা একটু ছোটই হবে। দেখলে তো বাবা নবীন, এই কারণেই আমি গর্ভগৃহের মাপখানা দেখতে চাইছিল। মায়ের মূর্তি তো আর গর্ভগৃহের মাপ দেখে তৈরি করা হয়নি, কিন্তু মায়ের মূর্তি তো সেখানেই থাকবে। এবার তুমি কও, মূর্তি ওই গর্ভগৃহে মানাবে কিনে? রানীমা, আমি একবারটি শুধু নিজে চোখে গর্ভগৃহের মাপটা দেখে আসতে চাই। এতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই মা। নবীনবাবু যদি গর্ভগৃহ দেখতে চান সেটা কিন্তু সম্ভব। তাহলে তুমি এক কাজ করো বাবা, তুমি নবীনকে নিয়ে দক্ষিণেশ্বরের গর্ভগৃহখানা দেখিয়ে নিয়ে এসো। তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া হবে কোন মায়ের মূর্তি ওই গর্ভগৃহে মানাবে কিনে। আসুন নবীনবাবু।
আসুন। এই এই আমাদের মন্দির, আর আসুন, এই এই মন্দিরের গর্ভগৃহ, এইখানেই প্রতিমা থাকবে। নবীন যে মূর্তিখানা বানিয়েছে তা এই গব্বগৃহের তুলনায় বেশি ছোট হবে বলে মনে হচ্ছে না। রামবাবু, আগে মন্দির যে এত বড় তৈরি হচ্ছে আপনারা কেউ একবারও জানাননি আমায়? আপনিও তো আগে জানতে চাননি নবীনবাবু। এত বড় জায়গায় ওই মূর্তি তো অত্যন্ত ক্ষুদ্র দেখাবে। আমার এতদিনের পরিশ্রম, আমি এতদিন ধরে যে কাজ করছিলাম মূর্তির উপরে, আপনারা তো জানতেন। কেউ একবারও আমায় জানালেন না যে মূর্তি ছোট হচ্ছে। আমার এতদিনের পরিশ্রম মাপের জন্য জলে যাবে? সত্যি রামবাবু, আমি এই পরিস্থিতিতে আগে কোনোদিন পড়িনি। আপনি দয়া করে আমার কথাটা শুনুন নবীনবাবু। আসলে এত বড় কাজ আমরাও তো এই প্রথমবার করছি, তাই। তো মূর্তিটার কি হবে বলুন তো? আমার মূর্তিটার কি হবে? আমার দিন রাত জেগে এতটা কঠোর পরিশ্রম করে আমার সবকিছু আবেগ দিয়ে তারপরে নবীনবাবু শুনুন, মল্লিক মশাই আপনি যান, আপনি যান, ওনার সঙ্গে যান। কি আশ্চর্য, নবীনবাবু কি ওই মূর্তিটাই গর্ভগৃহের মানানসই করে তৈরি করবেন নাকি নতুন কোনো মূর্তি? উনি তো কিছুই বলে গেলেন না। মাকে এখন আমি কি বলবো? মা, আপনি আমাদের ডেকেছিলেন? হ্যাঁ বাবা, ডেকেছিলাম। তোমাদের সাথে কিছু কথা কইবার আছে। তা মথুর এখনো পেরেনি, তাই না? না মা, তিনি তো এখনো পেরেননি। কি ব্যাপার মা, কোনো সমস্যা হয়েছে? আপনাকে কেমন চিন্তিত দেখাচ্ছে। বাবা রামচন্দ্র, নবীন ভাস্কর নিজে জানিয়েছেন গব্বগৃহের তুলনায় মূর্তি বেশ ছোট হয়েছে। আগে হ্যাঁ মা, নবীনবাবু নিজেই সে কথা বলেছেন। তবে উনি ভাবনা চিন্তা করছেন ওই মূর্তিকে কি করে গর্ভগৃহের মাপে। ওই মূর্তি নিয়ে আর কিচ্ছুটি করা যাবে না বাবা। আমি ঠিক করে ফেলেছি, আমি আবার নতুন করে মূর্তি গড়াবো। এ তুমি কি কইছো মা? নবীনবাবু এত কষ্ট করে একখানা মূর্তি তৈরি করলেন, আর সেই মূর্তি তুমি নেবে না? শুধুমাত্র ওই মূর্তি মাপের চেয়ে কিছুটা ছোট হয়েছে বলে? আর নবীনবাবু কেন আবারও একটা মূর্তি তৈরি করতে যাবে বলো তো? আচ্ছা বড় জামাই দাদা, আমাদের হাতে কি আর কোনো উপায় নেই? ছোট শালী, উপায় যদি কিছু থেকে থাকে সেটা তো নবীনবাবুকেই ভেবে বের করতে হবে। তবে এমনটা হতে পারে, যদি সিংহাসন একটু বড় কিংবা উঁচু করা যায়, কিংবা মায়ের পায়ের নিচে যে না বাবা, না বাবা রামচন্দ্র, আমার মনে হয় এই কাজখানাই আমার জীবনের শেষ কাজ। আমি তো আমার জীবনে কোনোদিনও এত বড় কাজ করিনি। তবে মা যে স্বয়ং আমার উপরে এই কাজের ভার দিয়েছে, কিন্তু তিনি যে কেন এক সামান্য মেয়ে মানুষের ওপর এত বড় কাজের ভার দিলেন তা স্বয়ং মাই জানে।
তবে একবার যখন মায়ের আদেশ আমি পেয়েছি, আমি তো মাথা পেতে নিয়েছি। আমি চাইনি কোনো কিছু নিয়ে পরে আমাকে আফসোস করতে হবে। কিন্তু মা, তাহলে এই মূর্তির কি হবে? আর আমরা যদি আবারও মূর্তি তৈরি করি তাতে তো ঢের সময় লাগবে। তুমি কি ততদিন অপেক্ষা করে থাকবে? আর নবীন বাবুকে তুমি কি কইবে কাও দেখি? আপনার বড় মেয়ে কিন্তু ঠিক কথা বলছে মা। এমনিতেই ওই মূর্তি মানানসই হয়নি বলে নবীনবাবু খুবই আশাহত হয়েছেন, কিন্তু অত বড় একজন ভাস্কর, তার মূর্তি আপনি গ্রহণ করবেন না? রামচন্দ্র, আমিও যে নবীনের কাজের অন্যতম ভক্ত। আমি কি এই কাজের বরাত তাকে এমনি এমনি দিয়েছি বলো? কিন্তু মায়ের মূর্তি মন্দিরে এমন করে তৈরি করতে হবে যাতে তা দেখে সকলের চোখ ভরে যায়। সব দিক থেকে যদি মাপ মতো তা না হয়, তাহলে সিংহাসনই উঁচু করো বা বেদি উঁচু করো, কারোর যে চোখও ভরবে না আর মনও ভরবে না। এই মন্দির তো আর দু একদিনের জন্য তৈরি হয়নি, যুগ যুগ ধরে ভক্তের দল আসবে এই মন্দিরে। এই মন্দির থেকেই ধর্মের নতুন ব্যাখ্যা পাওয়া যাবে। তাই এই মন্দিরের কাজ তো আর হেলাচেদ্দা করে করা যায়নি বাবা। নবীনকে বুঝিয়ে কইতে হবে সব কথা। মা চাইলে সবই সম্ভব। বাবা নবীন, কি হয়েছে কি বাবা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? জানেন রানীমা, নবীন ভাস্করের কোনো মূর্তি আজ পর্যন্ত কারোর অপছন্দ হয়নি। আমি জানি গোড়াতে বোকামিটা আমি করেছি। গর্ভগৃহের মাপ না জেনে মূর্তি গড়তে শুরু করেছে, আর সেই নির্বুদ্ধিতার জন্য আজকে আমায় আবার নতুন করে কোষ্ঠী পাথরে হাত দিতে হচ্ছে। নয়তো আমি আজ রাতেই দাঁই হাঁটায় ফিরে যেতাম। বাবা নবীন, আমি কিন্তু একবারের জন্যও তোমার কাজকে ছোট করিনি বাবা, কিন্তু আমি কি করব কও দেখি? এই কাজ যে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। মায়ের আদেশ পালন করতে গিয়ে আমি তো কোনো ব্যাপারে আপোষ করতে পারি না বাবা। আমি জানি রানীমা, আর আপনিও জেনে রাখুন যে এটা আমার জীবনেরও সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। নয়তো আমি আমার অন্যান্য সব কাজ ছেড়ে ব্রাহ্মণদের সঙ্গে ওইভাবে শত্রুতা করে, ওদের নিষেধাজ্ঞা তুচ্ছ করে এই কাজে হাত দিতাম না রানীমা। নবীন বাবা, তুমি কিন্তু খুব অস্থির হয়ে আছো, আর অস্থির চিত্তে কাজ ভালো হয়নি বাবা। তুমি একটু শান্ত হও, শান্ত হও। আমরা শিল্পী মানুষ, আমাদের কাজ খারাপ হলে রানীমা আমাদের সব থেকে বড় কষ্ট হয়। আপনারা বিষয়ী মানুষ, কারবারি মানুষ, আপনারা এই শিল্পীর যন্ত্রণাটা বুঝবেন না। তবে আপনি চিন্তা করবেন না রানীমা, আমি ঠিক এই মুখের আদলেই আর একটা উঁচু মূর্তি আপনাকে গড়ে দেবো। আপনি একদম ভাববেন না। যত তাড়াতাড়ি সম্ভব আমি এই মূর্তি গড়ব। প্রয়োজন হলে দিন রাত এক করে আমি কাজ করব।
জীবনের শ্রেষ্ঠতম শিল্পকীর্তি এই নবীন ভাস্কর আপনার হাতে তুলে দিয়ে যাবে। আপনার গর্ভগৃহ তৈরি হয়ে গেছে, অন্তত আমার জন্য আপনার মন্দির প্রতিষ্ঠার কোনো দেরি হবে না। বাবা নবীন, তুমি যে অনেক বড় বাপের ভাস্কর তাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু কি জানো বাবা, তোমার যে এখনো চৈতন্য হয়নি। আমি মায়ের কাছে প্রার্থনা করব তিনি যেন তোমার চৈতন্য জাগিয়ে তোলে। জয় মা, জয় মা। রানী রাসমণি তাহলে কলকাতায় নতুন মূর্তি স্থাপন করতে চলেছে। নবীন ভাস্করের তৈরি মূর্তি তার পছন্দ হলো না, শুনেছ দিগম্বর? আগে করতে বাবা। মেয়ে মানুষের হাতে বেশি ক্ষমতা হেলে এই হয়। নবীন ভাস্কর ইদানিংকালের সব থেকে বড় ভাস্কর। ক্ষীরগ্রামে তার তৈরি জগদ্দা মূর্তিটা দেখেছো কখনো? আগে কর্তামশাই শুনলাম ওই নবীন ভাস্কর নাকি বলেছে কিছুদিনের মধ্যেই মূর্তি দেবে। তাহলে রানী রাসমণির ওই মন্দির নিয়ে কলকাতায় বেশ একটা বড় রঙ্গ হতে চলেছে বলো। আসলে রানী রানী বলে ডাকলেই তো সবাই রানী হয় না, তার জন্য সত্যিকারের ঐতিহ্য লাগে। কথা বাবা বলছিলাম যে মা জগদ্ধাত্রীর সাজসজ্জা শুরু করাই তবে। করাতে তো হবেই। নাইব, আগে কর্তা, তুমি বলছিলে না এবার দুর্গোৎসবে সাহাবাড়িতে নতুন সোনার চওড়া হার দেওয়া হয়েছে? আগে কর্তা। আমরা নতুন সোনার মুকুট দিয়ে মাকে সাজাবো, আর সেই সঙ্গে সঙ্গে রতন সাগরাকে বলতে হবে মায়ের সমস্ত সোনার মূর্তি যেন দুদিনের মধ্যে আমাদের তৈরি করে দেয়। আর হ্যাঁ, এবার 3 গুণ বেশি পায়রা উঠবে, 4 জোড়া নীলকণ্ঠ পাখি উঠবে এইবার। কৈবর্তের রানী যদি একটা মন্দির আর তার মূর্তি নিয়ে এত কাণ্ড করতে পারে, তাহলে যাদের সত্যি ঐতিহ্য আছে তারা কেন করবে না? সোনার গয়নায় মরিয়ে দেব মাকে। আমার ওষুধ খাবার সময় হয়ে গেল, আমি অন্দরে যাচ্ছি। এবারের জগদ্ধাত্রী পুজো যেন সারা জীবন সকলের মনে থাকে। তুমি নায়ককে বলে আজই সমস্ত ব্যবস্থা করো। নীলমণি, আগে কর্তা। তুমি দাঁড়িয়ে না থেকে রতন সাগরার দোকানে যাও। আমি এক্ষুনি যাচ্ছি। মিত্তিমশাই, ও মিত্তিমশাই গো, এসব কি কাণ্ডই হচ্ছে তোমাদের জগদ্ধাত্রী পুজোয়? কেন গো ছোট ঠাকুর, তোমারই তো সুবিধা হলো, মাকে নতুন সোনার গয়নায় সাজাবে। মাফ করো, তোমাদেরও গহনা ধরলে আমার হাত পুড়ে যাবে। এত আড়ম্বর আর গটা যে মাইনা চাপা পড়ে যায়। আমি পারবো না, আমি পারবো না। কর্তামশাই, যদি অনুমতি দেন তো একখানা কথা কইব। হ্যাঁ বলুন। ছোট ঠাকুরকে মূর্তি সাজাবার ভার দিলেই কর্তাবাবু সে সাজ আবার মনে ধরবে তো? নাই মশাই, ছোট ঠাকুরের কথাবার্তা কাজকর্ম প্রথমে কারোরই পছন্দ হয় না, কিন্তু পরে তার মূল্য সে আপনিই বোঝে। কর্তা বাবারও পরিবর্তন হতে বাধ্য।
নবীন, কাল রাত থেকে তুমি কিচ্ছুটি মুখে দাওনি, গঙ্গা চান করনি, পুজো করনি। বাবা, এ তোমার কেমন কাণ্ডে?